নমস্কার বন্ধুরা। সাইফ আলী খানের সময়টা একেবারেই কিন্তু ভালো যাচ্ছে না। কয়েকদিন আগেই তার বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। এরপরে রক্তাক্ত অবস্থায় তাকে হসপিটালাইজ করতে হয়, যদিও তিনি এখন সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছেন। কিন্তু এরই মধ্যে আরেকটা খবর আসছে যে এই পাতাউদি পরিবারের মধ্যপ্রদেশের ভোপালে প্রায় 15,000 কোটি টাকার যে সম্পত্তি আছে সেটা সরকার অ্যাকোয়ার্ড করে নেবে এনিমি প্রপার্টি অ্যাক্টের আওতায়। এবার এখান থেকে দুটো প্রশ্ন উঠে আসে। এক, এই এনিমি প্রপার্টি অ্যাক্ট আসলে কি? আর দুই, পাতাউদি পরিবার কি করে এই অ্যাক্টের আওতার মধ্যে এসে গেছে? তাই প্রথমে 1 নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করে নিই যে এনিমি অ্যাক্ট আসলে কি। প্রধানত ভারত দুটো দেশকে শত্রু দেশ হিসেবে বিবেচনা করে। এক, পাকিস্তান, দুই, চীন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর প্রপার্টি এনিমি অ্যাক্ট 1968 তৈরি করা হয়। এই অ্যাক্টের আওতায় বলা হয় যে ভারতে বসবাসকারী কোনো পরিবার বা কোনো ইন্ডিভিজুয়াল যদি ভারত ছেড়ে পাকিস্তান অথবা চীনে গিয়ে বসবাস শুরু করে, তখন তার ছেড়ে যাওয়া ভারতে যে সমস্ত সম্পত্তি থাকবে, সে স্থাবর হোক যেমন জমি বাড়ি, কিংবা অস্থাবর সম্পত্তি যেমন গয়না, শেয়ারে কোনো যদি থাকে বা ব্যাংক অ্যাকাউন্ট, এই সমস্ত সম্পত্তি সরকার অ্যাকোয়ার্ড করতে পারে। এরপরে বেশ কয়েকটা সংশোধনও আনা হয় এই আইনে। 2017 সালে সংশোধনীর মাধ্যমে স্থির হয় যে 30 দিনের মধ্যে এরকম কোনো সম্পত্তি যদি থাকে, সরকার সেটা দখল করার দাবি জানাতে পারে। সেই মতোই কাজ শুরু হয়। 2020 সালে এসে অমিত শাহের নেতৃত্বে একটা মন্ত্রিসভা গঠন করা হয়, যারা এই পুরো বিষয়টা বিবেচনা করবে বা পর্যবেক্ষণ করবে। সেখান থেকেই উঠে আসে যে ভারতে বসবাসকারী যে সমস্ত পরিবার পাকিস্তানে চলে গেছে, এরম সম্পত্তির পরিমাণ 9,280টি। আর চীনে চলে গেছে এরকম পরিবারের যে সম্পত্তির পরিমাণ এখানে রয়েছে 926টি। এইবারে এই সম্পত্তি সরকার দখল নিয়ে নেওয়ার পর সেটা তারা নিলামে বিক্রিও করতে পারে, সেখান থেকে টাকা উঠে আসবে। না হলে সরকার যদি চায় সেটা তারা নিজেদের কাছে রেখেও দিতে পারে। মোটামুটিভাবে একটা ভ্যালুয়েশন যে করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই টোটাল যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি যদি বিক্রি করা হয় তাহলে ভারতীয় সরকারের ইনকাম হবে প্রায় 1,00,000 কোটি টাকা। এইবারে আসি 2 নম্বর বিষয়, যে এই পাতাউদি পরিবার কি করে এনিমি প্রপার্টি অ্যাক্টের আওতার মধ্যে এসে গেছে। আসলে মধ্যপ্রদেশের ভোপালে যে রাজপরিবার ছিল, তার শেষ মহিলা নবাব ছিলেন সুলতান জাহান। তার ছেলে হামিদুল্লাহ খান, তিনি ছিলেন ভোপালের ওই রাজপরিবারের শেষ পুরুষ নবাব। এই হামিদুল্লাহ খানের 3টি মেয়ে ছিল। তার মধ্যে বড় মেয়ের নাম হলো আবিদা সুলতান এবং মেজো মেয়ে হলো সাজিদা সুলতান। এইবারে এই যে মেজো মেয়ে সাজিদা সুলতান, তার সঙ্গে বিয়ে হয় নবাব ইফতিকার আলী খান পাতাউদির সঙ্গে। এই ইফতিকার আলী খান পাতাউদি সাইফ আলী খানের ঠাকুরদা। ফলে স্বাভাবিকভাবেই এই পাতাউদি পরিবার এইভাবেই কিন্তু জড়িয়ে যায়। যদিও এই মেজো মেয়ের সঙ্গে বিয়ে হলো যে বড় বোন ছিলেন আবিদা সুলতান, 1950 সালে তিনি ভারত থেকে পাকিস্তানে চলে যান। এরপরে তার ইন্ডিভিজুয়াল যে এখানে সম্পত্তি ছিল ভোপালে, যে 15,000 কোটি টাকার, সেই সম্পত্তি স্বাভাবিকভাবেই চলে আসে মেজো বোনের কাছে এবং বংশ পরম্পরায় এটা মনসুরুল খান পাতাউদি, তারপর সৈফ আলী খান পাতাউদির কাছে এসেছে। যদিও সৈফ আলী খান পাতাউদির কাছে যে পুরো সম্পত্তি তা নয়, পুরো পাতাউদি পরিবার কাছে এই 15,000 কোটি টাকার সম্পত্তি এসে পৌঁছেছে। এইবারে যেহেতু আবিদা সুলতান তিনি ভারতবর্ষ থেকে পাকিস্তানে চলে যান, তাই এই এনিমি প্রপার্টি অ্যাক্টের আওতায় এই টোটাল সম্পত্তি ভোপালে যে 15,000 কোটি টাকার সম্পত্তি, সেটা সরকারি সম্পত্তি হয়ে যায়। যদিও এইটা অনেকদিন আগে থেকেই সরকার এটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট এতদিন স্থগিতাদেশ দিয়েছিল, কিন্তু সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট এই যে স্থগিতাদেশ সেটা তুলে নিয়েছে। তাই এখন কেন্দ্রীয় সরকারের কাছে আর কোনো বাধা নেই এই ভোপালে যে 15,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে পাতাউদি পরিবারের কাছে, সেই সম্পত্তিটা কেন্দ্রীয় সরকারের কাছে নিয়ে নেওয়ার। যদিও পাতাউদি পরিবারের কাছেও সুযোগ আছে যে তারাও কোর্টে যেতে পারে, আইনি লড়াই লড়তে পারে, কিন্তু শেষ অবধি যেহেতু আইনে এটা বলাই আছে, করা আছে সংশোধনের দ্বারা, তাই
এক না একটা সময় এই পুরো সম্পত্তিটা কেন্দ্রীয় সরকারের কাছেই চলে যাবে। পাতাউদি পরিবার এই সম্পত্তি পাবে না বলেই মনে হয়, কিন্তু আগামী দিনে আমাদের নজর রাখতে হবে যে এই বিষয়টা কোন দিকে মোড় নেয়। আপাতত আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।